এখন যেমন খুচরো পয়সা বলতে আমরা বুঝি 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, আগে কিন্তু পয়সা বা মুদ্রার প্রচলন থাকলেও দৈনন্দিন কাজে বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। বাজারে স্থানে স্থানে ধুকরি বা বোড়া পেতে লোকে বসত। সেই ধুকরি বা বোড়ার উপরই কড়ি রাখা থাকতো। যারা বাজার করতে যেত তারা 1 পয়সার 2 পয়সার কড়ি ভাঙিয়ে নিত। সে সময় 1 পয়সায় 20টি কড়ি পাওয়া যেত। এখনও আমরা টাকা কড়ি, পয়সা কড়ি বলে থাকি। শাক, আনাজ, তরকারি এই কড়ি দিয়েই কেনা হতো। তখনকার দিনে মুগুর ভাজা ও ব্যায়ামের চর্চা ছিল। পালকি করে যাওয়া আসা অতি অল্প লোকেরই প্রথা ছিল। সাধারণ লোকে হেঁটেই যাতায়াত করত। 4-5 মাইল হেঁটে যাওয়া তাদের কাছে কিছুই মনে হতো না। সে সময় মানুষ সর্ষের তেলও প্রচুর মাখত। সকালে আদা, ছোলা ও মুগের ডাল ভাজা খেত এবং বিকেলে কিছু ফল। তখন অনেকেই পাতকুয়োর জলে স্নান করত, আর যারা পারত তারা কাছাকাছি কোনো পুকুরে ডুব দিয়ে আসতো। সকালে পুকুরে স্নান করা ও সাঁতার কাটা তখনকার একটা প্রথা ছিল। তখন এখনকার মতো এত জামা পরারও প্রচলন ছিল না। ছেলেপুলেরা বাড়িতে খালি গায়ে ও খালি পায়েই থাকতো। বড় হলে ঠনঠনের চটি পায়ে দিত। তখন এর দামও অতি সামান্য ছিল। ছোট চটি 6 আনা, বড় চটি 10 আনা। নিমন্ত্রণ খেতে যাওয়ার সময় জামা ছিল চীনের কোট, অর্থাৎ বুকটা লম্বা চেরা, তাতে গোল গোল বোতাম কাপড় দিয়ে মোড়া, এবং বৃদ্ধেরা পরতেন বেনিয়ান, অর্থাৎ বুকটা দোভাঁজ করা, ফিতে দিয়ে বাঁধা। তখনকার দিনের লোকের শরীরের আয়তন এখনকার লোকের চেয়ে কিছুটা বড় ছিল। এখন অবশ্য মাঝে মাঝে সেই আয়তনের লোক দেখতে পাওয়া যায়। তখনকার দিনে অধিকাংশ লোকই ভাত খেত। গ্রামের লোকেরা খেত দিনে 2.5 পোয়া চালের ভাত, আর রাত্রে 1/2 সের চাল ও সেই অনুযায়ী তরকারি। অনেক লোকের বাড়িতেই তখন গরু ছিল, এই জন্য দুধটাও পাওয়া যেত। না হলে গোয়ালাদের বাড়ি থেকে দুধ আসতো, সেও সস্তা, টাকায় 10 থেকে 16 সের। কলকাতায় অনেক বাড়িতেই তখন ঢেকির প্রথা ছিল। পিঠের সময় ঢেকিতে চাল গুঁড়ো করা হতো, আর কাসুন্দির সময় কাঁচা আম, লঙ্কা, সর্ষে এইসবই গুঁড়ো করা হতো। আগেকার দিনে দাঁতে মিশি দেওয়ার প্রথা ছিল। তুতে আরও কী সব জিনিস দিয়ে তৈরি করে অনেকেই বেচতে আসতো। সাদা দাঁত বুড়িরা পছন্দ করতো না, সেগুলো দাঁতে দিলে দাঁত কালো হতো। মাজন এক প্রকার ছিল, সেও বোধহয় তুতে দেওয়া। তা দিয়ে দাঁত মাজলে দাঁত তো ভালো থাকতো, কিন্তু তা থেকে তুতের গন্ধ বের হতো। এখন দাঁত মাজবার বিলেতি পেস্ট আসায় মাজনের প্রথা প্রায় উঠেই গেছে। এখন যেমন ভিক্টোরিয়া মেমোরিয়ালের আড্ডা, শিয়ালদা স্টেশনের ভিড়, আগে কিন্তু এমন ছিল না। সেই সময় কলকাতার কাছাকাছি গ্রামগুলি ছিল জঙ্গলে ভর্তি। তখন এ সকল স্থানে যথেষ্ট বাঘের ভয়ও ছিল। পরে এখানে রাজধানী স্থাপিত হলে জনবহুল হতে শুরু করে। খালধার ও মানিকতলায় তখন সব বাগান ছিল। বড় বড় গাছ থাকায় অনেক বাঁদর থাকতো, এবং হনুমানও কিছু কিছু থাকতো। মাঝে মাঝেই খালধার থেকে বাঁদর এসে বড় উৎপাত করত। বড়ি শুকোতে দিলে তা খেয়ে যেত, আমও নষ্ট করত, তেঁতুল পাতা খেত। এজন্য সব ছেলেরা মিলে বাঁদর হনুমানকে তাড়া করত। এখন সেসব কিছুই নেই, কিন্তু আগে বাঁদর ও হনুমানের বড় উৎপাত ছিল। এই সময় ডাকাতেরও খুব উৎপাত ছিল। ডাকাতেরা নৌকো করে দল বেঁধে ডাকাতি করত। প্রকাশ্য দিনের বেলাতেও এই দুর্দান্ত ডাকাতেরা যাত্রী ও মালবাহী নৌকা আক্রমণ করত। কিন্তু সাহেবদের কাছে বন্দুক, পিস্তল প্রভৃতি থাকায় ডাকাতেরা অনেক সময় নিরাশ হয়ে চলে যেত। শীতকালে কলকাতায় দারুণ শীত পড়ত। রাতে শোবার সময় উনুন থেকে 1 মালসা আগুন নিয়ে ঘরে রাখা হতো। সমস্ত ছোট ছেলেরা সেই আগুন সেকে তারপরেই লেপের ভেতর ঢুকত। তখন কলকাতায় ঘর বাড়ি ছিল সামান্য, সর্বত্র পুকুর ও বাগান থাকায় হাওয়াটা বেশ জোরেই আসতো, এবং ঠান্ডাটাও বড় বেশি হতো। তখন তো আর এত লোকজন, কয়লার আগুন, গ্যাসের তাঁত ছিল না, তাই শীতটা বেশি বলেই মনে হতো। এও শোনা গিয়েছে হুগলিতে নাকি গুড়ি গুড়ি বরফ পড়তো। সকালবেলায় সেই বরফ দেখে মনে হতো খড়ের চালের উপরে কেউ যেন চুন ছড়িয়ে দিয়ে গেছে। তখন পুতুলবাজিরও বড় হুড়োহুড়ি ছিল। কাঠের পুতুল রং করে নানা রকমের কাপড় পরানো হতো। লম্বা লম্বা বিছানার চাদর দিয়ে ঘিরে বাঁশ পুঁতে ঘর করা হতো।
এবং কাঠের পুতুলগুলিকে তার দিয়ে ঝুলিয়ে পুতুলওয়ালারা নানাভাবে তাদের নাচাতো আর এক রকমের মৃদু অস্পষ্ট নাকি সুরে কথা বলতো। এবার যেই ঘটনাটি বলবো সেটা বড়ই অদ্ভুত। সাল 1679, ইংরেজদের প্রথম বাণিজ্য জাহাজ ফ্যাকন যখন হুগলিতে এসে উপস্থিত হয়, জাহাজের ক্যাপ্টেন স্ট্যাফোর্ড সাহেব এদেশের ভাষা জানতেন না। তবে তিনি শুনেছিলেন যে গোবিন্দপুরের শেঠ বসাকেরা কিছু কিছু ইংরেজি বুঝতে পারে। কাজেই স্ট্যাফোর্ড সাহেব গোবিন্দপুরের শেঠ বসাকদের কাছে একজন লোক পাঠিয়ে অনুরোধ করেন, আমাদের একজন দুবাসের বা দ্বিভাষীর প্রয়োজন, তাকে যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেবেন। এখন শেঠ বসাকেরা দুবাস কথাটার অর্থ ঠিক বুঝতে পারেননি। তারা ভাবলেন সাহেব বুঝি একজন ধোপা চেয়েছেন। তো এই ভেবে তারা রতন সরকার নামে এক ধোপাকে সাহেবদের জাহাজে পাঠালেন। রতন একটু আধটু ইংরেজি বুঝত। সে কতগুলো উপহার নিয়ে ভদ্রলোকের মতো পোশাক পরে জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে দেখা করল। রতন ধোপার সঙ্গে ইংরেজিতে কথাবার্তায় ক্যাপ্টেন সাহেব বড়ই সন্তুষ্ট হলেন। রজক রতনই ইংরেজদের প্রথম দ্বিভাষিক পদ লাভ করল। অনেকেই অনুমান করেন বর্তমানে জোড়াসাঁকোয় যে রাস্তাটি রতন সরকার গার্ডেন স্ট্রিট নামে পরিচিত, তা সেই রজক রতনের নামেই হয়েছে এবং আজও রতনের নাম লোকের স্মৃতিপথে জাগরুক রেখেছে।